ঈদের পর প্রথম কর্মদিবসে সকাল 9টা 1 মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী। আইএমএফ এর পরিচালকের সঙ্গে বৈঠক, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা। মানব পাচার মামলায় 1/11 অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন 5 দিনের রিমান্ডে। জুলাই আন্দোলনে হত্যা সহ মামলা আছে 11টি। জ্বালানি নিয়ে ধোঁয়াশা, চাহিদার তুলনায় কম পাওয়ার অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। পর্যাপ্ত মজুদ আছে দাবি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ঈদের দীর্ঘ ছুটি শেষ, রাজধানীতে ফিরছে মানুষ। সড়ক দুর্ঘটনায় যশোরে বাবা, ছেলে, নাতনি আর নাটোরে 3 জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ব্যস্ত দিন অতিবাহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সাক্ষাৎ করেছেন আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিকের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। রাজধানীর যানজট কমিয়ে আনতে বৈঠক করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্টদের সঙ্গে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়নের জন্য কর্মঘণ্টা যেন নষ্ট না হয় সেজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের পরিকল্পনা হচ্ছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। পবিত্র ঈদ উল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল 9টা 1 মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের কুশল বিনিময় শেষে দিনভর ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিকের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে, ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয় ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসক, পুলিশ কর্মকর্তা, রাজুকের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এপ্রিলের শেষ নাগাদ স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নাগরিকরা সুফল পাবে। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্পমেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারব। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে স্বল্পমেয়াদে। তারপরে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় এই আমাদের ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে। আর ট্রাফিক সিগন্যালগুলো আমরা অটোমেশনের ব্যবস্থা করছি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 2 প্রশাসক জানান, 1 মাসের মধ্যে সমন্বয় করে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হবে। অটোরিকশা, ফুটপাত দখলকে সমস্যা হিসেবে চিহ্নিত করে আলোচনা হয়েছে বলেও জানান তারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সঠিক সময় দায়িত্বশীল পদক্ষেপ নেয় জ্বালানি সংকটের পরও ঈদে পরিবহন ও দ্রব্যমূল্য নিয়ে সমস্যা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির খারাপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু হবে। এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম শুরু হয়েছে। বলেন, অনেক সংস্কার কার্যক্রম দরকার, সেদিকে সরকার অগ্রসর হবে বলেও জানান তিনি। আগামী জাতীয় বাজেটে এর প্রতিফলন মিলবে বলেও আশা অর্থমন্ত্রীর। জ্বালানি তেল কিনতে অর্থের যোগানের বিষয়ে আইএমএফ এর সাথে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাইয়ে ওয়াশিংটনে আলোচনা হবে। এছাড়া আইএমএফ এর 6ষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি ইতিবাচক ধারায় রয়েছে বলেও দাবি অর্থমন্ত্রীর। বাস্তবায়নের জন্য যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তনগুলো ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে কিছু করেছি, বাকিগুলো খুব সহসাই আপনারা দেখতে পাবেন, বাজেটের মধ্যে এটা প্রতিফলন দেখতে পাবেন। আমরা স্প্রিং মিটিংয়ে ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা হবে। পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল, পরিবহনে কোনো সমস্যা হয় নাই। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না।
এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। ১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরীকে মানব পাচার আইনের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত এই আদেশ দেন। আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি দাবি করে আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। মেজবা রহমানের রিপোর্ট। বিকেলে আদালতে তোলা হয় একসময়ের ক্ষমতাধর সেনা কর্মকর্তা ও ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরীকে। এ সময় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ এনে ৫ দিনের রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ। পরে আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে তার। টাকাগুলো তারা বিদেশেও পাচার করেছে এবং দেশেও তারা বিভিন্ন জায়গায় এগুলি অবৈধভাবে লগ্নি করে রেখেছে এবং যে লোকগুলোকে তারা বিদেশে পাঠিয়েছে সেই লোকগুলো সেখানে মানবতা জীবনযাপন করেছে, তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তো সেই জন্য সব কিছু মিলিয়ে তাদেরকে এই বিষয়গুলো বের করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। তবে এই আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা আজকের যে অর্ডার বা আদেশ হয়েছে তার এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এদিকে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকলেও সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন মাসুদউদ্দিন চৌধুরী। মিজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তির অধ্যাদেশের বিষয়ে সংসদের বিশেষ কমিটি একমত হয়েছে। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষা দুটোকেই গুরুত্ব দিয়ে কাজ করছে বিশেষ কমিটি। ৩০ দিনের মধ্যে পর্যালোচনা করে চলতি অধিবেশনে তা তোলা হবে। জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। অনেক বিষয়ে একমত হওয়া গেছে যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে। এগুলো সব বিষয়ে একমত হয়েছে কিনা জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ, সবাই একমত। ১৩৩টা অধ্যাদেশকে যাচাই বাছাই করার জন্য সংসদ একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে। আমরা সেই কমিটি বসেছিলাম, যাচাই বাছাই করছি। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে, সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে, সেটাকে আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা ৩০ দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকব। আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। জ্বালানি সংকট নিয়ে আজও চলছে ধোঁয়াশা। ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পাচ্ছেন তারা। অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে। এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আজও পাম্পগুলোতে দেখা গেছে ভোক্তাদের দীর্ঘ লাইন। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। দেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব আগেই পড়েছে। জ্বালানি সংকটে দীর্ঘদিন ডিজেল অকটেনের সংকটে ভোক্তারা। পাম্প স্টেশনের বাইরে এমন লম্বা সারি এখন নিত্যদিনের ঘটনা। কোথাও কোথাও জ্বালানি না থাকায় বন্ধ রয়েছে স্টেশন। অলস সময় পার করতে দেখা যায় পাম্প স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের। ডিজেলও নাই, অকটেনও নাই, আমাদের তেল আজকে আসবে, তারপর আমরা দিব আর কি। আমাদের শুধু তেল দেয় হইলো ৯,০০০ অকটেন, ৯,০০০ ডিজেল দেয়, হয়তো সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। এইটা নিয়ে ৬ নাম্বার। এর আগে সবগুলোতে ঘুরছি, ওগুলিতে এক একটাতে প্রায় ১৫০ লোক দাঁড়ানো, 2টাতে দিতেছে, বাকি 3টাতে নাই। তেল তো পাওয়া যাচ্ছে না, ৪-৫ ঘন্টা
সিরিয়ালে থাকার পরও তেল পাওয়া যাচ্ছে না। ব্যবস্থা চলতে থাকলে তো গাড়ি তো পার্কিংয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। রাস্তার জল তো বাচ্চাদের একটা ইমার্জেন্সির বিষয় আছে, ফ্যামিলির বিষয় আছে, ইমার্জেন্সি একটা হসপিটালে যেতে হইতে পারে, স্কুল কলেজ সব তো বন্ধ করা উচিত। তাহলে স্টেশনের কর্মকর্তারা বলছেন চাহিদার তুলনায় ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে তাদের। অপরদিকে ভোক্তারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিজেল অকটেন নেয়াতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। এ যাবৎকাল আমরা 24,000 লিটার প্রতিদিন বিক্রি করি, 21 থেকে 24,000। এখন আমাদের তেল দেওয়া হয় অনলি 9,000 লিটার, যেটা বিকালে আসে, দুটোর দিক থেকে দেওয়া শুরু করি, সন্ধ্যার মধ্যে শেষ। একবার নিয়ে গেল তো আবারও সিরিয়াল ছোট থাকলে আবার সিরিয়াল ধরে আসতেছে, এই এমন করছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরকারের কথা অমান্য করে অনেক স্টেশন রেশনিং করে সীমিত পরিসরে তেল দিচ্ছে। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। আমি জনগণের কাছে আজকে আপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। জ্বালানি তেল সংকটে মাঠ পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন ভোক্তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এবারের ঈদে মানুষ ভালো স্বাস্থ্যসেবা পেয়েছে। যে হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সকালে সচিবালয়ের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি। করতেছি না, বাট একটু বলবো যে রুগীরা বলেছে আগের চাইতে আমরা সরকার আসার পরে অনেকটা উন্নত হয়েছে। ডাক্তারদের অ্যাটেন্ডেন্স, মেডিসিন সাপ্লাই এবং খাওয়ার মান আমি নিজে চেখে দেখেছি, খাওয়ার মতো। আপনারা জানেন আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত একটা ক্লিনিকের হাব তৈরি হয়েছে, বাট ভেরি লো ক্যালিবারের সার্ভিস দেওয়া হচ্ছে। কালকে একটা ক্লিনিক আমরা দেখেছি যেখানে আপনারা মিডিয়া তো দেখেছেন, সাংবাদিকরা এটাকে উদ্ঘাটন করেছে। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেব। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করবে বর্তমান সরকার। তিনি বলেন, দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়, বিএনপির অবস্থানও নির্বাচনকালীন এমন সরকারের পক্ষে। গ্যালমান শফির রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে উন্মোচন করা হয় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা বই ফিরে দেখা সেই সময়। এর বইটিতে আওয়ামী লীগের অগণতান্ত্রিক শাসন ও নিবর্তনমূলক কর্মকাণ্ড নিয়ে লেখা 38টি নিবন্ধন সংকলিত করে ছাপা হয়েছে। অনুষ্ঠানে লেখক ও আলোচকরা বইটির নানা বিষয় নিয়ে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তি, প্রেস ক্লাব, আমার মনে আছে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমি কাউকে অ্যাড্রেস করিনি, কিভাবে তাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে লেখা আছে। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশের রাজনীতির গতি প্রবাহকে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন, যার প্রতিফলন ঘটে তার লেখনীতে। কিন্তু আমরা চাইব সেই অন্ধকার সময়, সেই নারায়ণগঞ্জের 7 খুন, সমস্ত সমস্যাগুলি উনি চিহ্নিত করেছেন, পর্যবেক্ষণ করেছেন, বিশ্লেষণ করেছেন। সরকার ব্যবস্থা কী হওয়া উচিত সেটা কিন্তু নম্র কিন্তু দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছেন। এটা হচ্ছে ডকুমেন্টেশন অফ টাইম, এটা সময়ের দলিল। এই বইয়ের জন্য আমি তাকে শত সহস্র সাধুবাদ জানাবো। এ বই কোনো সাধারণ বই না, এই বইয়ের পরতে পরতে ইতিহাসের উপকরণ ছড়িয়ে আছে। এই বই ঘাটলে পরে যে কেউ বুঝতে পারবে সেই সময় পৃথিবীতে কী কী ঘটেছিল। আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী আছে এবং তার বেশিরভাগ হচ্ছে তরুণ জনগোষ্ঠী। এটা মাঝে মধ্যে হয়, শতাব্দীর পর শতাব্দীতে একবার হয়, সেটি এখন আমাদের আছে। এদেরকে কাজে লাগাতে হবে। এই জনগোষ্ঠীকে যদি জনশক্তিতে পরিণত করতে পারি তাহলে জাতিকে এগিয়ে নেওয়ার পথ ত্বরান্বিত হবে। আমাদের আর ফ্যামিলি কার্ড নেওয়া লাগবে না, আমাদেরকে সরকারি চালের জন্য লাইন ধরার প্রয়োজন হবে না। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে। আগামী দিন গণমাধ্যমে যদি আমাদের সরকারের এই প্রতিশ্রুতিকে জনগণকে জানাতে পারেন আমি খুব খুশি হব, কারণ আমরা বিশ্বাস করি
যে ইতিহাসের শিক্ষা গ্রহণ করা এবং তা চর্চা করার মধ্যেই সঠিক সুশাসনের গতি নির্ভর করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের বিচারাধীন আছে। এখনো পর্যন্ত আদালতের সেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এবং রাষ্ট্রপতির যেই আদেশের বলে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটি সংসদে চলছে তার মীমাংসা না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতের সাংবিধানিক অবস্থানটা পরিষ্কার হবে না। আলোচকরা বলেন, বইটির পাতায় ইতিহাস ছড়িয়ে রয়েছে যা জাতিকে দিক নির্দেশনা দিতে পারে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। শেষ হয়েছে ঈদের ছুটি। গত দুদিন ধরে মানুষ ফিরছে রাজধানীতে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা মানুষের ভিড় কিছুটা বেড়েছে সদরঘাটে। অনেকে কর্মস্থলে যোগ দিতে একটু আগে ভাগেই রাজধানীতে ফিরছেন। এদিকে কমলাপুর স্টেশনেও রাজধানী ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম। তবে কমলাপুরে আজও রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি থাকায় এখনও পুরোপুরি শুরু হয়নি মানুষের ঢাকায় ফেরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। এখনো দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের অন্যতম প্রধান বাহন লঞ্চ। ঈদে নৌপথে বাড়ি ফেরা মানুষের সংখ্যা কম নয়। ঈদ শেষ, ধীরে ধীরে মানুষ ফিরতে শুরু করেছেন নিজ নিজ কর্মস্থলে। তবে লঞ্চগুলোতে সপরিবারে ফেরার সংখ্যা তুলনামূলক কম। সদরঘাটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এবার ঈদটা খুবই সুন্দর কাটছে, জামজট পাইলাম না, খুবই ভালো হয়েছে। যাওয়ার সময় জাম পেলাম না, আসার সময় জাম পেলাম না। আগেই গেছি এবং আগেই চলে আসছি, যার ফলে জামটা বা কষ্টটা আমাদের হয় নাই। আত্মীয় স্বজনের সাথে সবাই এক মিলেমিশে আমরা ঈদ উদযাপন করেছি এবং খুব ভালোই লাগলো। এদিকে কমলাপুর স্টেশনেও রাজধানী ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম। ঈদে যারা গ্রামে ফিরতে পারেননি এখনো তারা ফিরছেন ট্রেন যোগে। স্বস্তিতে স্বজনের সান্নিধ্যে ঈদ করতে পেরে খুশি ঢাকায় ফেরা মানুষ। রাজধানী সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় জরুরি প্রয়োজনে অফিস খোলার দিনেই ঢাকা ফিরছেন অনেকে। পরিবার পরিজনের সাথে ঈদ খুব চমৎকারভাবে কাটিয়েছি। আজ ঈদের ছুটির পরে, দীর্ঘ ছুটির পরে আজ থেকে অফিস খোলা, এই জন্য আমরা অফিসে আসছি। তো ঈদ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই কাটাইলাম। বাবা আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাদের সাথে ঈদ কাটাইলাম। গেছিও আরামে, আইসিও আরামে, কোনো সমস্যা না। ভাড়াটা বেশি, তেমন বেশি নেই, 50 টাকা বেশি। যেটা চলে আসলাম এমনি খোলামেলা ঢাকায় জন্য চলে আসলাম। জালগাড়ির থেকে ঢাকায় ভাড়া নিজে সায়দাবাদ 900 টাকা, অন্যান্য সময় 500 টাকা, 400 টাকা। ঈদের পর প্রথম অফিস খুলেছে, তবে তার প্রভাব পড়েনি নগরীর রাস্তাঘাটে। বেশিরভাগ সড়কেই যানবাহন ছিল অনেকটাই কম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নাটোর ও যশোরে একই পরিবারে 3 জন সহ 6 জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল 7টার দিকে নাটোরের লালপুর থেকে ঈশ্বরদীমুখী একটি ইজি বাইকে নবীনগর এলাকায় চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। চালক সহ আহত 6 জনকে হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 3 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে যশোর মাগুরা সড়কে বাঘারপাড়ায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি, তার 4 বছরের মেয়ে সেহরিশ এবং বাবা আব্দুল মজিদ সর্দার। এছাড়া চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে ফের 2 গোষ্ঠীর সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 50 জন। মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাশেম গোষ্ঠীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার এই 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে মঙ্গলবার সকালে ফের তারা টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়। এ সময় রহিম গোষ্ঠীর আক্তার মিয়া নামে একজন নিহত ও কাশেম গোষ্ঠীর হাবিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে ঘিরে ঘণ্টাব্যাপী দুপক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বসত বাড়িতে লুটপাটের ঘটনাও হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, খাল খনন করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এতে নানা ধরনের সুফল মিলবে। দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভা প্রামাণিকপাড়া এলাকায় প্রতিমন্ত্রী নিজে মাটি কেটে ঝিনাই করি খাল খননের কাজের উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে 20,000 কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেছেন দিনাজপুরের শাহপাড়ায়। এরই ধারাবাহিকতায় সোমবার ঠাকুরগাঁওয়ে এবং মঙ্গলবার পঞ্চগড়ে খাল খনন কাজের উদ্বোধন করা হলো। এতে এই এলাকার জলাবদ্ধতা দূর হবে জানিয়ে বলেন, নদীর দুই ধারে গাছ লাগিয়ে জীববৈচিত্র্য ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। গ্রামবাসীর পক্ষ থেকে আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাই। এখানে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি এই যে খালটি খনন হবে, এর মধ্য দিয়ে প্রায় 15,000-এরও বেশি মানুষ এই যে এখানে বিশেষ করে বন্যার সময় জলাবদ্ধতা বা শুকনো মৌসুমে মানুষের যে পানির প্রয়োজনীয়তা, সেগুলো কিন্তু এই খালটি যদি এখানে আমরা সংস্কার করে খনন করে এখানে পানিগুলো ধারণ এবং প্রবাহন রাখতে পারি, আমার বিশ্বাস আমরা যে উদ্যোগে আজকে সারা বাংলাদেশে নদী খাল জলাশয় খননের আমরা আজকে উদ্যোগ নিয়েছি, সেটা আমার সফল হবে। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর ও কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে ঘিরে মহাপরিকল্পনা নিচ্ছে সরকার, জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেন, সেটি সহ মুক্তিযুদ্ধের নানা স্থাপনা পরিদর্শন করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, উত্তরাঞ্চলে শিল্পায়নের জন্য বিনিয়োগের ভালো সম্ভাবনা রয়েছে। জমি সস্তা, শ্রম সস্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় বিনিয়োগকারীদের আনাসহ উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে শিল্পায়নে নতুন সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জনগণের সহযোগিতা কামনা করে বলেছেন, এখন থেকে নাটোর হবে শান্তির শহর, উন্নয়নের শহর। নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় জেলা পরিষদ চত্বরে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। নগরীর জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদার নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান। নতুন প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রশাসক হিসেবে যোগদান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। জেলা পিরোজপুর পরিষদ চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। দুপুরে জেলা পরিষদের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানটি হয়। ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুরের চণ্ডীপুরে শাহ ছবদুল চান দায়রা পাক দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে 18তম বার্ষিক পবিত্র ওরস শরীফ। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুব হাসান ভূঁইয়া পিঙ্কু। ওরস উপলক্ষে ছামা কাওয়ালি ও পালাগানের আয়োজন করা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাই।